এই ভাইজ্যাক নামটা শুনলেই আমাদের বাঙালির মনের ভেতরটা যেমন কেন আনন্দে ভরে ওঠে। শুধু বাঙালি নয়, সারা ভারতবর্ষের মানুষের কাছে এটি খুবই জনপ্রিয় একটি ভ্রমণস্থল এবং ভগবানের দর্শন, সমুদ্র, পাহাড় এবং ন্যাচারালভাবে গড়ে ওঠা পাহাড়ের গুহা, এই সমস্ত কিছু একসাথে উপভোগ করতে হলে আপনাকে এই ভাইজ্যাকেই কিন্তু আসতে হবে। আর এই সমুদ্রের নীল স্বচ্ছ জল আপনার মনকে মাতিয়ে তুলবে। আর এই সমুদ্রের নীল জলে স্নান করতে চান তাহলে কিন্তু আপনাকে আসতে হবে ভাইজ্যাকের এই ঋষিকন্যা। বোটগুলি যে দেখছেন, এই বোটগুলিতেও আপনারা চেপে সমুদ্রের 2 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারেন। তো এগুলিতে চাপতে হলে আপনাকে 250 টাকা করে খরচ করতে হবে। তো চলো বন্ধুরা, আজ আমরা ঘুরে দেখব অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, যেটাকে আমরা ভ্রমণ পিয়াসুরা ভাইজ্যাক নামে চিনি। তো বন্ধুরা, ভাইজ্যাক তো বেড়াতে যাবেন, কিন্তু কখন যাবেন? ভাইজ্যাক যাওয়ার আদর্শ সময় কোনটি? কোন সময়ে ভাইজ্যাক যাওয়া একদম সঠিক? এবং কোন গাড়িতে যাবেন, সেখানে গিয়ে কি কি দেখবেন, এই সমস্ত কিছু আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। আর এই ভাইজ্যাকে অনেকগুলি দর্শনীয় স্থান আছে, এই সমস্ত কিছু তুলে ধরবো আজকে এই ভিডিওতে। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। আর এই পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে এই অচেনা বিশাখাপত্তনম, অচেনা ভাইজ্যাকটা অনেকটাই আপনার কাছে চেনা মনে হবে। এই ভাইজ্যাক আসবেন কিভাবে সেটা নিয়ে একটু আলোচনা করি। এই ভাইজ্যাক আসার জন্য বেশ কিছু গাড়ি আছে যেগুলি সাঁতরাগাছি থেকে ছেড়ে বিশাখাপত্তনম যায়। তো এর মধ্যে কয়েকটি গাড়ি আছে যেগুলি খুব ভালো গাড়ি। আরেকটা কথা বলে রাখি, যে গাড়িগুলি এখানে সাঁতরাগাছি বা শালিমার থেকে ঠিক বিকেলবেলা ছেড়ে ভাইজ্যাকে খুব ভোর এবং খুব সকালে পৌঁছায়, সেরকম গাড়িগুলিতে যাওয়ার চেষ্টা করবেন। সেরকম গাড়িগুলির মধ্যে রেগুলার বিশেষে কয়েকটি গাড়ি রয়েছে। তার মধ্যে রয়েছে 12841 করমণ্ডল এক্সপ্রেস, যেটি সাঁতরাগাছি থেকে ছেড়ে যায় প্রায় 3:30 এবং বিশাখাপত্তনমে গিয়ে পৌঁছায় 4:20। আরও একটি গাড়ি আছে, যে গাড়িটির নাম্বার হলো 22855 তিরুপতি এক্সপ্রেস। এই গাড়িটিও সাঁতরাগাছিতে 2:55 ছাড়ে এবং বিশাখাপত্তনমে গিয়ে পৌঁছায় ঠিক 4:10 বা 4:20, 4:30 মধ্যে। আরও একটি গাড়ি রয়েছে ইস্ট কোস্ট 13045 ইস্ট কোস্ট। এই গাড়িটিও 11:15 শালিমার থেকে ছাড়ে এবং সাঁতরাগাছিতে আসে 11:30 এবং গাড়িটি বিশাখাপত্তনমে গিয়ে পৌঁছায় 3:30 থেকে 4টের মধ্যে। তো আপনারা চেষ্টা করবেন যে গাড়িগুলি খুব এখান থেকে বিকেলবেলা ছেড়ে খুব ভোরের দিকে বিশাখাপত্তনমে গিয়ে পৌঁছায় সেই গাড়িগুলি নেওয়ার জন্য। সেই গাড়িগুলিতে গেলে আপনার একটা দিন পুরো বাঁচবে এবং সমস্ত সাইট সিনগুলি, সমস্ত দর্শনীয় স্থানগুলি খুব ভালোভাবে ঘুরে দেখতে পারে। এছাড়াও আরও অনেক গাড়ি আছে যেগুলি সাপ্তাহিক গাড়ি, সপ্তাহে 1 দিন বা 2 দিন করে যায়। এরকমও অনেক গাড়ি রয়েছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো গাড়িতে বিশাখাপত্তনম পৌঁছে যেতে পারেন। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। আজ আমার গাড়ি খড়গপুর থেকে, কারণ সাঁতরাগাছি থেকে আমি টিকিট পাইনি, তাই খড়গপুর থেকে আমার গাড়ি। আমি যে গাড়িটিতে যাচ্ছি সেই গাড়িটি হলো তিরুপতি এক্সপ্রেস 22855। এই গাড়িটির খড়গপুরের টাইম হচ্ছে বিকেল 4:20 আর বিশাখাপত্তনমে গিয়ে পৌঁছাবে ভোর 4:30 সময়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার গাড়িও এসে পৌঁছে গেছে স্টেশনে। এই গাড়িতে করেই আজকে যাব ভাইজ্যাক, অর্থাৎ বিশাখাপত্তনম স্টেশনে গিয়ে নামতে হবে। আর এই ভাইজ্যাক ট্রিপটি কিন্তু বেশ বড় একটি ট্রিপ, প্রায় 3 থেকে 4 দিন সময় লাগে এই পুরো ট্রিপটি কমপ্লিট করতে। তাই এই ভাইজ্যাক ভ্রমণটিকে আমি 3টি ভাগে ভাগ করেছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এই 3টি ভিডিওই সবার কাছে দেখার অনুরোধ রইল। এই 3টি ভিডিওই যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে সম্পূর্ণ ভাইজ্যাক ভ্রমণটা আপনার কাছে অনেকটাই সহজ হয়ে যাবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে একেবারে বিশাখাপত্তনম স্টেশনে গিয়ে। তো বন্ধুরা, ভোর ঠিক 4:30 সময় আমরা পৌঁছে গেলাম বিশাখাপত্তনম স্টেশনে। আর এই হচ্ছে আমাদের গাড়ি, আমাদের ছেড়ে চলে গেল। আর এই হচ্ছে বিশাখাপত্তনম স্টেশন। তো চলুন, এখান থেকে এবার যাব বাইরে। সেখানে গিয়ে ট্যাক্সি আমাদের আগে থেকেই বুক করা আছে, সেই ট্যাক্সি নিয়ে আমরা যাব হোটেলে। এই হচ্ছে বিশাখাপত্তনম স্টেশনের ছবি দেখুন। আর এখান থেকে ঠিক বাম দিক দিয়ে আমরা বেরিয়ে যাব স্টেশনের বাইরে।
তো স্টেশন থেকে বাইরে বেরিয়ে চলে এলাম। এই হচ্ছে স্টেশনের সামনের জায়গাটা, আর এই হচ্ছে স্টেশনের বাইরে। বিশাখাপত্তনম স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাওয়ার জন্য দুটি গেট রয়েছে। এই যে একটি গেট দেখতে পাচ্ছেন সামনে, এটি, আর একটি রয়েছে ঠিক এর ডান দিকে। এই দিকে একটি গেট আছে। এই গেট দিয়ে বাইরে বেরোলেই আপনি এখানে প্রচুর ট্যাক্সি, অটো, বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবেন। আপনাদের আগে থেকে যদি ট্যাক্সি বুক করা থাকে বা যে কোনো গাড়ি যদি বুক করা থাকে, সে গাড়িতেও আপনার হোটেলে পৌঁছাতে পারেন। আর তা না হলে এখানে প্রচুর ট্যাক্সি, অটো পেয়ে যাবেন। এখান থেকে যে কোনো একটা ট্যাক্সি বা অটো নিয়ে আপনি আপনার হোটেলে পৌঁছাতে পারেন। এই দেখুন সামনে প্রচুর অটো দাঁড়িয়ে আছে এবং প্রচুর ট্যাক্সিও আছে। এখান থেকে আপনারা আপনার পছন্দ মতো কিছু একটা বুক করে আপনার হোটেলে পৌঁছে যেতে পারেন। স্টেশনের বাইরে তো ট্যাক্সি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড আছেই, এবং এই স্টেশনের সামনেও দেখুন প্রচুর গাড়ি। আপনারা এখান থেকেও কোনো একটা গাড়ি বুক করে আপনার হোটেলে চলে যেতে পারেন, যদি আপনার আগে থেকে কোনো গাড়ি বুক করা না থাকে। এবার বলি, আপনি হোটেল কোথায় নেবেন? এই ভাইজ্যাগে থাকার জন্য প্রচুর হোটেল আছে। স্টেশনের কাছাকাছিও প্রচুর হোটেল রয়েছে, এবং এখানে যে হোটেল পাড়া যেটাকে বলা হয় দাবা গার্ডেন, সেখানেও প্রচুর হোটেল রয়েছে, এবং বিচের আশেপাশেও প্রচুর হোটেল রয়েছে। তবে আমি বলবো আপনারা রামকৃষ্ণ বিচের কাছে যদি কোনো হোটেল নেন, সেটাই সবচেয়ে ভালো হয়। আমি রামকৃষ্ণ বিচের কাছে বেশ কয়েকটি বাঙালি হোটেলও রয়েছে, এবং এই বাঙালি হোটেলের নাম এবং নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম, দেখে নেবেন। তবে বুক করার আগে ভালো করে জেনে বুঝে আপনারা ফোন করে বুক করবেন। তো আমাদের গাড়ি চলে এসছে, যে গাড়িটি আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম। তো চলো বন্ধুরা, গাড়িতে উঠে হোটেলের দিকে যাওয়া যাক। তো এবারে আমরা হোটেলটি নিয়েছিলাম দাবা গার্ডেনে। তো সেই হোটেলেরও নাম এবং ফোন নাম্বার ডিসক্রিপশনে দিয়ে রাখলাম, দেখে নেবেন। চাইলে ফোন করে এই হোটেলটিও আপনারা বুক করতে পারেন। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে একেবারে হোটেলে গিয়ে। তো একেবারে সকাল সকাল পৌঁছে গেলাম হোটেলে। এই হচ্ছে আমাদের হোটেল, হোটেল তানভি গ্র্যান্ড। তো চলো হোটেলের ভেতরে যাওয়া যাক, আর হোটেলের আমরা যে রুমটা আমাদেরকে দেওয়া হয়েছে সেই রুমটা একটু আপনাদেরকে দেখাই। তো চলো হোটেলের ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে হোটেলের বারান্দা, আর আমাদেরকে দেওয়া হয়েছিল 106 নম্বর রুম। তো চলো এই হোটেলের রুমটা একবার আপনাদেরকে দেখাই। বেশ বড় সড়ো, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। বেডটাও বেশ বড় সাইজের বেড আছে, 3 জন আরামসে থাকা যাবে। পাশে একটি টি টেবিলও রয়েছে, এবং বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ছোট্ট একটা আলমারি আছে, যেখানে জামা কাপড় রাখা যাবে। এবার তোমাদের বাথরুমটা একটু দেখাই। এই দেখুন বাথরুম বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। ভেতরে কোমোড রয়েছে, বালতি, মগ, পাশে একটি বেসিনও আছে, শাওয়ার আছে, ভেতরে একটি মিরার আছে, জামা কাপড় রাখার জায়গাও রয়েছে। মোটামুটি ঠিকঠাক। আর এই রুমটির জন্য আমাদের কাছে চার্জ নিয়েছিল 1300 টাকা। তো এবার আমরা তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়লাম দুপুর কিছু সাইট সিন দেখার জন্য। তো আজ বিকেলবেলা ড্রাইভারদা আমাদেরকে নিয়ে যাচ্ছে সাইট সিন দেখানোর জন্য। আমাদের গাড়ি আগে থেকেই বুক করা ছিল। আজ আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে কৈলাসগিরি। ড্রাইভারদা আমাদেরকে কৈলাসগিরি নিয়ে যাচ্ছে। তবে এই কৈলাসগিরিতে কিন্তু দুভাবে যাওয়া যায়। এক হচ্ছে আপনি যদি ছোট গাড়ি বুক করেন, সেই ছোট গাড়িতে করেও যেতে পারেন। আবার এই কৈলাসগিরির নিচে আপনি নেমে গিয়ে এখান থেকে এই রোপওয়েতে করে কিন্তু কৈলাসগিরি পাহাড়ের উপরে উঠতে পারেন। আমরা রোপওয়েতে করে যাব না, আমরা গাড়ি নিয়েই সোজা উপরে যাব। তো চলুন একেবারে উপরে গিয়ে দেখা হচ্ছে। চলে এলাম কৈলাসগিরি পার্কে। তো চলো কৈলাসগিরি পার্কটা তোমাদের খুব ভালোভাবে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। আর এই কৈলাসগিরি পার্কের ওপরে কিন্তু টয় ট্রেন রয়েছে। এই পুরো কৈলাসগিরি পাহাড়টা আপনারা এই টয় ট্রেনে বসেও কিন্তু ঘুরে দেখতে পারেন। তো আমরা এই পার্কে ঢোকার সময় দেখলাম টয় ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, তাই এই টয় ট্রেনে চড়া আমাদের আর হয়নি। কারণ এই টয় ট্রেনে চড়তে গেলে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে।
আমাদেরকে গাড়িওয়ালা দাদা একটু সময় কমই দিয়েছে, তাই টয় ট্রেনে চড়া আমাদের হয়নি। তবে টয় ট্রেনের বিষয়টা আপনাদেরকে একটু পরে বলছি। তো আগে পুরো পার্কটা তোমাদের একটু ভালো করে ঘুরিয়ে দেখাই। এইখানটায় দেখুন, এই পার্কের ওপর থেকে, কৈলাসগিরি পাহাড়ের ওপর থেকে সমুদ্রের ভিউটা কত সুন্দর। আর এই যে আপনাদের বলেছিলাম নিচ থেকে রোপওয়েতে করে আসা যায়, এই হচ্ছে ওপরের রোপওয়ে স্টেশনটি। এই দেখুন, এখান থেকে রোপওয়ে, আপনি নিচ থেকে ওপরেও আসতে পারেন, আবার ওপর থেকে নিচেও যেতে পারেন। আপনি যদি নিচ থেকে ওপরে এসে আবার রোপওয়েতে করে ফেরত যান, তাহলে আপনার খরচা হবে 150 টাকা। আর যদি আপনি ওয়ান সাইড ট্রিপ করেন, তাহলে আপনার খরচা হবে 100 টাকা। এখানে রোপওয়ে ছাড়াও আরো কয়েকটি অ্যাক্টিভিটি রয়েছে, চাইলে সেগুলিও আপনারা উপভোগ করতে পারেন 300 থেকে 350 টাকার বিনিময়ে। তো চলুন, সেগুলি দেখানোর আগে আপনাদেরকে এই পার্কটা খুব ভালোভাবে একটু ঘুরিয়ে দেখাই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এখানে আপনাদের একটু টয় ট্রেনের বিষয়টা বলি। এই টয় ট্রেনে চাপতে হলে টয় ট্রেনে দু রকম টিকিট রয়েছে, এক হচ্ছে এসি, এক হচ্ছে নন এসি। এসিতে যদি আপনি চড়েন তাহলে আপনার লাগবে বড়দের 170 টাকা এবং ছোটদের 150 টাকা। আর যদি নন এসিতে চাপেন তাহলে বড়দের 150 টাকা এবং ছোটদের 120 টাকা। এর বিনিময়ে আপনারা এই টয় ট্রেনে করে পুরো কৈলাসগিরি পর্বতটা, পাহাড়টা, পার্কটা ভালোভাবে ঘুরে দেখতে পারেন। আর আপনাদের যে বলেছিলাম এখানে আরো কয়েকটি অ্যাক্টিভিটি রয়েছে, তার মধ্যে রয়েছে এই যে দেখুন জিপ লাইন। এই জিপ লাইনটাও আপনারা উপভোগ করতে পারেন, 350 টাকার বিনিময়ে আপনারা এটাকেও উপভোগ করতে পারেন। এই কৈলাসগিরি পাহাড়টা দেখার পর, কৈলাসগিরি পর্বতটা দেখার পর আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো চলো দেখি ড্রাইভারটা এর পর কোথায় নিয়ে যায়। এরপর আমরা চলে এলাম রামানাইডু ফিল্ম সিটি। তবে এই রামানাইডু ফিল্ম সিটিতে যেতে হলে আপনি এখানে এন্ট্রি ফি লাগে, জনপ্রতি 60 টাকা এবং ছোটদের 30 টাকা। এখানে এই হচ্ছে তার টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদেরকে টিকিট নিতে হবে। এখান থেকে টিকিট নিয়ে প্রবেশ করতে হবে রামানাইডু ফিল্ম সিটি। তো চলুন রামানাইডু ফিল্ম সিটির ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে গেট, ওনার মেন গেট। এই মেন গেট দিয়ে প্রবেশ করে পাহাড়ের আঁকা বাঁকা পথ
আর এই সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে গেলাম রামানাইডু ফিল্ম সিটির সামনে। আমি গতবারে এসেছিলাম, সেবারে কিন্তু এত ভিড় ছিল না। এবারে এসে দেখলাম প্রচুর ছোট গাড়ি রয়েছে, তার মানে এবার একটু ভিড় রয়েছে। আর এই রামানাইডু স্টুডিওটি তৈরি করা হয়েছে একেবারে পাহাড়ের চূড়ার ওপরে, একদম টপে। আর এই ওপর থেকে আশপাশের ভিউটা দেখুন, ওই দূরে সমুদ্র দেখা যাচ্ছে আর আশেপাশের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ। এখানে এলে আপনার মন মুগ্ধ হবেই। এই হচ্ছে মেন গেট। আর এই গেটের পাশে দেখুন এখানে লেখা রয়েছে রামানাইডু স্টুডিও। তো চলুন ভেতরে গিয়ে দেখা যাক এবং ভেতরটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করি। চলুন। একদম ঢুকে গিয়ে ডান দিকে এইরকম একটা দৃশ্য দেখতে পাবেন। আর এগুলি সবই কিন্তু ব্যবহার হয় সাউথের বিভিন্ন রকম যে সিনেমাগুলি হয়, সেই সিনেমাতে এই সমস্ত জায়গাগুলি কিন্তু ব্যবহার করা হয়। এই সমস্ত জায়গাতে শুটিং হয়। এই আশেপাশে এই পাশে দেখুন একটি পার্কের মতো রয়েছে, এটিও ব্যবহার করা হয়। সিনেমায় যখন যেটি প্রয়োজন হয় তখন সেটা ব্যবহার করা হয়। আর পাশের ভিউটা দেখুন, অসাধারণ ভিউ, অসাধারণ। এখানে এলে আপনার চোখ জুড়িয়ে যাবে। আর আমরা সাধারণত সিনেমায় যেগুলো দেখি, স্কুল, কলেজ, মার্কেট, রাস্তাঘাট, যা যা কিছু দেখি, সেরকম বেশিরভাগ সিনেমার শুটিংগুলো কিন্তু এইরকম স্টুডিওর ভেতরেই হয়। এই দেখুন সামনে রয়েছে, বাম দিকে রয়েছে মার্কেট, ডান দিকে রয়েছে মার্কেটের মতো বিল্ডিং বানানো রয়েছে। এই দেখুন, যখন কোনো সিনেমাতে আমরা কোনো মার্কেটের ছবি দেখি, সেই শুটিংগুলো কিন্তু এইরকম জায়গা থেকেই শুটিং করা হয়। বাম সাইডটায় দেখুন, এদিকটাতেই দেখুন সেরকমই মার্কেট তৈরি করা হয়েছে। এরকম মার্কেটের ভেতরেই কিন্তু সিনেমার বেশিরভাগ শুটিংগুলি হয়। এবং এই সামনে দেখুন একটি মন্দির রয়েছে, সামনে দেখুন একটি মন্দির এবং ডান পাশে রয়েছে যেটি, এখানে আপনার সিনেমা হল, কলেজ, এই ধরনের যে শুটিংগুলি হয় এই রকম জায়গা থেকেই শুটিংগুলি করা হয়। এই দেখুন, যখন প্রয়োজন হয় তখন কলেজও বানানো যায়, আবার যখন প্রয়োজন হয় ওদিকে সিনেমা হলও বানানো যায়। সেরকমই একটি জায়গা, এখানে এই ধরনের শুটিংগুলি হয়। আর এই হচ্ছে সেই মন্দির। মন্দিরের ভেতরটা আপনাদেরকে একটু দেখাই। এই দেখুন, আর এই হচ্ছে স্টুডিওর মেন বাংলোটা। তো চলুন আপনাদেরকে বাংলোর ভেতরটা একটু ঢুকে দেখাই। বিশাল বড় একটা হল, এখানে যা চাই সেইভাবেই এর ভেতরে সেটটা তৈরি করা হয় এবং সেই সেটটা তৈরি করে সেইভাবেই এখানে শুটিং করা হয়। উপরের কারুকার্যগুলো দেখুন, যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা এটাকেই তৈরি করে নেওয়া হয়, তৈরি করে তার মধ্যেই শুটিং করা হয়। এই হচ্ছে মেন যে স্টুডিওটি, সেই স্টুডিওর ভিতরের অংশ। এবার আপনাদেরকে একটু পুরো রামানাইডু স্টুডিওটা একটু দেখানোর চেষ্টা করি। এই দেখুন, আপনার মনেই হবে না আপনি এখানে বেড়াতে এসেছেন, আপনার মনে হবে আপনি একটা যেন কোনো শহরের মধ্যে রয়েছেন। চলো বন্ধুরা, পুরো স্টুডিওটা তোমাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এটা হচ্ছে রামানাইডু স্টুডিওর ভেতরে মিউজিয়ামটা। এখানে এই স্টুডিওতে যত রকম সিনেমাগুলি শুটিং করা হয়েছে, সেই সব সিনেমার প্রডিউসার, ডিরেক্টর, অ্যাক্টর যারা যারা ছিলেন তাদের সমস্ত রকম ছবি এখানে রাখা রয়েছে। এবং এই স্টুডিও যতগুলি অ্যাওয়ার্ড পেয়েছে এই সমস্ত কিছু এখানে রাখা রয়েছে। এটি হচ্ছে রামানাইডু স্টুডিওর ভেতরে। আর ঠিক বেরিয়ে আসার সময় দেখুন বাম দিকে এরকম একটি ব্যালকানি করা আছে, এখান থেকে ভিউটা অসাধারণ, অসাধারণ। এই রামানাইডু স্টুডিওর ভেতরে আমরা 1 থেকে 1.5 ঘন্টা কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম। চলুন, এরপর আমরা এসে পৌঁছালাম থোটলাগন্ডা মনেস্ট্রি। আর এই থোটলাগন্ডা মনেস্ট্রিতে আমাদের মাত্র 15 মিনিট সময় দেওয়া আছে। তাই চলুন তাড়াতাড়ি করে আপনাদের থোটলাগন্ডা মনেস্ট্রিটা একটু ঘুরিয়ে দেখা। চলুন, জানা যায় এই থোটলাগন্ডা মনেস্ট্রিটা একসময় বৌদ্ধ সন্ন্যাসীদের আস্থানা ছিল। এখানে তারা ধ্যান জ্ঞান, এখানে তাদের সমস্ত কিছু এই জায়গাতেই ছিল। এবং বিভিন্ন সন্ন্যাসীর যে বিভিন্ন গৃহ ছিল সেইগুলি রয়ে গেছে। পরবর্তী
পরবর্তীকালে এইগুলি আবার ব্রিটিশ আমলে ব্রিটিশদের একটি ব্যবসার কেন্দ্র হয়ে উঠেছিল। তো চলুন সবগুলি আপনাদেরকে একটু ভালো করে ঘুরিয়ে দেখাই, দেখতে থাকুন। হাতে বেশি সময় নেই, 10 থেকে 15 মিনিট সময়। 15 মিনিটের মধ্যে আপনাদেরকে পুরোটা ঘুরিয়ে একটু দেখানোর চেষ্টা করব। তাড়াতাড়ি করে থোতলাগন্ডা মনেস্ট্রিটা দেখে আমরা চলে এসেছিলাম থোতলাগন্ডা বিচে। এটি একটি এই পর্যটকদের কাছে খুবই জনপ্রিয় একটি বিচ। এই বিচটি দেখতে খুবই সুন্দর, আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই থোতলাগন্ডা ন্যাচারাল আর্টটি। এই সমুদ্রের জলের ঢেউয়ে পাথর ক্ষয়ে এই ন্যাচারাল আর্টটি ন্যাচারাল ভাবেই তৈরি হয়েছে। আর পর্যটকদের কাছে সবচেয়ে আকর্ষণীয় স্থানও কিন্তু এটি। এখানে প্রচুর পর্যটকরা আসে এই ন্যাচারাল আর্টের টানে, এখানে এসে ছবি তোলেন। আর সব থেকে এই বিচের মধ্যে সুন্দর জিনিস হচ্ছে ন্যাচারাল আর্ট। আর এই থোতলাগন্ডা বিচে 8 ঘন্টার মতো কাটিয়ে এখান থেকে আমরা চলে এলাম আজকে এই ভাইজ্যাক ভ্রমণের প্রথম দিন শেষ গন্তব্য। এটি হচ্ছে ঋষিকন্ডা বিচ। পুরো ভাইজ্যাকের যতগুলি বিচ আছে সেগুলির মধ্যে এটি একমাত্র বিচ যে বিচে অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে পর্যটকদের স্নান করার পারমিশন দেওয়া হয়েছে। আর কোনো বিচে কিন্তু স্নান করার পারমিশন নেই। আর এই বিচটি কিন্তু অসাধারণ সুন্দর, অসাধারণ এই পরিবেশ। আশেপাশের দৃশ্যগুলি দেখুন একবার। ওই যে ওখানটা একটা কাঁকড়া রয়েছে, ওই জায়গাটা, কাঁকড়া জায়গায় পাবেন। এই প্রজাতির কাঁকড়ার নাম কিন্তু আমার জানা নেই। আর এই বীজটিকে খুব ভালোভাবে উপভোগ করতে হলে আপনাকে এই জায়গাটায় আসতে হবে। এই জায়গাটায় এসে প্রচুর মানুষরা ছবি তোলেন। আর এই বীজটিকে যদি খুব ভালোভাবে উপভোগ করতে চান তাহলে আপনাকে এই জায়গাটাতেই আসতে হবে। এখান থেকে এই বীজটি সুন্দর লাগে, আপনার চোখ জুড়িয়ে যায়। আপনাদের রাস্তাটাই যেন সার্থক হলো। আর এই বোটগুলি যে দেখছেন, দেখুন একবার, এই বোটগুলিতেও আপনারা চেপে সমুদ্রের 2 কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারেন। তো এগুলিতে চাপতে হলে আপনাকে 250 টাকা করে খরচ করতে হবে, জন প্রতি 250 টাকা এই বোটগুলিতে। আর এই ভাইজ্যাকে এসে, ভাইজ্যাকের ঋষিকন্ডা বিচে এসে আপনি এই পরিষ্কার স্বচ্ছ নীল জলে গা ভেজাবেন না, তা করলে তো হয় না। তাহলে আপনার এই ভাইজ্যাক আসাটাই সম্পূর্ণ বৃথা হয়ে যাবে। তো চলুন এই সমুদ্রের নীল জলে গা ভেজানো যাক। তো বন্ধুরা, আমি অনেক আগেই বলেছি যে এই ভাইজ্যাক ভ্রমণটা অনেক বড় ট্রিপ একটা। আর এই টোটাল ভাইজ্যাক ভ্রমণের বিস্তারিত তথ্য আমি 3টি পার্টে ভাগ করেছি, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। আর এই পার্ট 1-এর আজকে এই পর্যন্তই। আরও একটা জিনিস দেখাই আপনাদের, এই ভাইজ্যাকে এই যে ঋষিকন্ডা বিচে রাতের বেলা কেমন লাগে দেখতে, ঋষিকন্ডা বিচকে সেটি একটু আপনাদেরকে দেখিয়ে দিই। রাতে কত সুন্দরভাবে সেজে ওঠে এই বিচটি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সাবস্ক্রাইব দেখা হবে করেন না ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। এস ইন ট্রাভেল জোন এই চ্যানেলটিকে